যেটা বলছে যে কি যে কোনো দুর্নীতির মামলা আমি যখনই করছি বলছে রাজনৈতিক উদ্দেশ্যে, তাহলে আমরা কি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা হবে না? তারা ক্ষমতায় থাকতে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন তা নিয়ে কোনো মামলা হবে না। তো ওই যে আওয়ামী লীগের একটাকে যে গ্রেফতার করেছে এমপি, যেটা কি ইয়াবা এমপি বলে, তো ওকেও তখন বলতে পারে যে কি আমাকে রাজনৈতিক কারণে গ্রেফতার কিন্তু করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গাড়ি পোড়ানো নিয়ে মামলা হয়েছে, এটা কতটা বিশ্বাসযোগ্য? উনি কি গাড়ি না, পোড়াতে আপনি পারেন? আইন গতিতে দেখেন, এখানে হুকুমের আসামি বলে কথা আছে। আচ্ছা আচ্ছা, ওনার আপনি তো নির্দেশ দিচ্ছেন, আপনারা তো ওই পরিস্থিতি তৈরি করেছেন। গত বছরের ঘটনাগুলো যদি আপনি দেখেন, যে সহিংসতা, এটা কিন্তু 43 বছরে বাংলাদেশের ইতিহাসে এই সহিংসতা আমরা দেখিনি। ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, এই বছরের জানুয়ারি নির্বাচন পর্যন্ত যে সহিংসতা চলেছে, এর দায়িত্ব এই দলগুলোর নেতাদের নিতে হবে, হাইকমান্ডকে নিতে হবে। বিএনপির যথেষ্ট সুযোগ আছে, কিন্তু তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারছে না। না, ডেফিনেটলি একটা তো বিরোধী দল, তো যে কোনো গণতন্ত্রে একটা সুস্থ স্বাভাবিক বিরোধী দল, রাজনীতি, সুস্থ রাজনীতি অবশ্যই চাই। নইলে তো সরকার তো বেলাগাম কাজ করবে, যেটা সরকারের জবাবদিহিতার কোনো জায়গা, জবাবদিহিতা তো বিরোধী দলের কাছে করতে হবে। জি, আপনার কি মনে হয়? আমি তো মানে বারবারই বলছি যে একটি তত্ত্বাবধায়ক সরকার না কোন ব্যবস্থায় না, একটা দলীয় প্রভাবমুক্ত পরিবেশে একটা নির্বাচন হবে, এই ব্যাপারে কিন্তু সাধারণ মানুষের সমর্থন আছে। কিন্তু এই সমর্থনটাকে বিএনপি কিভাবে ব্যবহার করবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ বিএনপির সাথে শক্তি কারা কারা। এই যে বলছি যে প্রথমেই যদি বিএনপি এখনো বিএনপি যে একটা গণতান্ত্রিক দল, এই ব্যাপারে কোন শক্তি কেন সবসময় প্রয়োজন ফিরোজ ভাই? বিএনপি একা আন্দোলন এগিয়ে নিতে পারছে না কি কারণে? সেই শক্তিটা তো তারা নিজেরাই নিঃশেষ করে ফেলছে জামাতের কারণে। কারণ জামাত হচ্ছে ক্যাডার ভিত্তিক দল এবং জামাত সবসময় সহিংসতার একটা আশ্রয় নেয়। সেই আশ্রয়ের উপরে ভিত্তি করে বিএনপি যখন এগোচ্ছে, কিন্তু তারা মুখ্য ভূমিকা পালন করছে। আস্তে আস্তে ওই আন্দোলনের শক্তিটা দুর্বল হচ্ছে এই সন্ত্রাসী দলগুলোর কারণে, যার কারণে কিন্তু বিএনপি কিন্তু দুর্বল হয়ে পড়ছে, সন্ত্রাসটা সামনে চলে আসছে। যার কারণে একটা ভালো লক্ষ্য অর্জনের জন্য এই জিনিসগুলো কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, মানুষ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখন যখনই আপনি লাঠি সোটা নিয়ে মানে বোমা করে যখন আপনি মিছিল করতে করতে যাবেন, মানুষ কিন্তু সরে যাবে, সাধারণ মানুষ কিন্তু সম্পৃক্ত হবে না। সেই সংকটের মধ্যে পড়েছে বিএনপি। সুতরাং আমি মনে করি বিএনপির এখনো সময় আছে। বিএনপির যে একটা ভালো নির্বাচন হয়নি 5ই জানুয়ারি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। একটা ভালো নির্বাচনের জন্য বিএনপি যদি এখন ভালো কৌশল অবলম্বন করে, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারে, আমি মনে করি অবশ্যই মানুষ তাদের সাড়া দেবে এবং বিএনপি এগোতে পারবে। সেটা বিএনপি কতটা পারবে সেটা দেখার বিষয়। আর শাহরিয়ার ভাই, গতকালকে আরেকটি খবর হলো, বেগম খালেদা জিয়া টাইমস অফ ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছে। সেখানে তিনি বলেছেন যে উগ্র ধর্মীয় সংগঠনের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্কের দীর্ঘ ইতিহাস আছে বলে তিনি দাবি করেছেন। এই বিষয়ে আপনার? না, আমরা তো দেখছি না, বাস্তবতা তো সেরকম কোনো তো প্রমাণ আমরা পাচ্ছি না। বিএনপির সঙ্গে একেবারে 72-এর সংবিধান পরিবর্তনের থেকে যদি আমরা শুরু করি, 72-এর সংবিধানে যেটা আওয়ামী লীগ করেছিল, সেখানে তো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। একের গোড়া থেকে ধরি, এই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ, যেটা যুদ্ধাপরাধীদের দলগুলো, সাম্প্রদায়িক মৌলবাদী দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, তো এদেরকে রাজনীতি করবার সুযোগ কে দিয়েছে? বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দিয়েছেন, যে 5ম সংশোধনী জারি করে। এইগুলো তো বিএনপি তখন থেকে শুরু করেছে, এবং যখন তিনি পিপিআর জারি করেছিলেন, কথা বলেছেন উনি। হ্যাঁ, আমি সেটাই বলছি যে যখন জিয়াউর রহমান 76 সালে পিপিআর জারি করলেন, এবং পিপিআর এর পর আমরা মনে আছে 1 বছর পরে আমরা বিচিত্র একটা প্রচ্ছদ কাহিনী করেছিলাম, সৈয়দ আনোয়ার হোসেন লিখেছিলেন, 1 বছরের মধ্যে 66টা রাজনৈতিক দল ইসলামের নামে তারা পিপিআর এর দরখাস্ত করে লাইসেন্স পেয়েছে। তো ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দল, মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী রাজনীতির উত্থান তো জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছে। আর সেটা অফিসিয়ালি খালেদা জিয়া তাদের সঙ্গে 91 সালে তিনি আনঅফিসিয়ালি সমর্থন নিয়েছিলেন সরকার গঠনের জন্য। আর 2001 সালে তো জোট বেঁধে তারা ক্ষমতায় গেলেন। আর এমনই জোট এটা, এখন এটা ভাঙবার কোনো উপায় নেই। বললাম না যে সিন্দাবাদের দৈত্যের মতো জামাত বিএনপির কাঁধে চেপে বসেছে, ওকে শেষ না করা পর্যন্ত জামাত বিএনপির ঘাট থেকে নামবে না। আমি বারবার লিখেছি এটা, পাকিস্তানে মুসলিম লীগকে জামাত যেভাবে শেষ করেছে, বাংলাদেশে বিএনপিকে জামাত সেভাবে শেষ করছে, এবং ভারতেও এখন ওই যে তৃণমূলের কাঁধে ভর করেছে। তো জামাত হচ্ছে সেরকম একটা শক্তি। এখন যেটা মুখোমুখি হবে, আমাদের একটা দুর্ভাগ্য এটাই দেখতে হবে যে আওয়ামী লীগ বনাম জামাত সবসময় বলছে যে জামাতের সাথে তাদের আদর্শগত কোনো মিল নেই, তারা নির্বাচন কেন্দ্রিক জোট,
এই ধরনের একটা কথা বলে থাকে সবসময়। না, এটা বললেও তো তারা ভোটের রাজনীতিতে হিসাব নিকাশে জামাতকে সবসময় পাশে রেখেছে এবং আওয়ামী লীগ কিন্তু যেই অবস্থানটা প্রত্যাশিত ছিল সেই রকম দৃঢ় অবস্থানটা কিন্তু তার বিপরীতে নেয়নি। অনেক সময় আওয়ামী লীগ দেখা গেছে যে জামাতকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু জামাতের সাথে এক ধরনের গোপনে অপ্রকাশ্যে এক ধরনের সংযোগ সমঝোতা এবং মরহুম আব্দুল জলিল কিন্তু একটি চুক্তি পর্যন্ত করেছিল একটা উগ্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সাহেব মনে আছে, যদিও সেটা প্রচন্ড প্রতিবাদ এবং বিক্ষোভের মুখে প্রগতিশীল রাজনৈতিক দল এবং মানুষগুলোর কারণে সেখান থেকে তারা সরে এসছে। কিন্তু যেমন হেফাজত যখন আন্দোলন শুরু করে, হেফাজতের একটি অংশকে সাথে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু মিটিংও করেছেন এবং বলেছেন যে তাদের দাবি দাওয়া পূরণের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। সুতরাং একেবারে যে আওয়ামী লীগ যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একেবারে চরম বিরোধী সেরকম অবস্থানও কিন্তু আমরা দেখিনি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।